হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। তো তোমরা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আর পঞ্চায়েতে 10-এ 10 পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এর আগে আমি ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত নিয়ে আমি 46টি প্র্যাকটিস সেট বানিয়ে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের গড় সাক্ষরতার হার কত? তো দেখো, 2011 সালের শেষ আদমশুমারি হয়েছিল, তখন ভারতের গড় সাক্ষরতার হার ছিল 74.04%। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের পুরুষ সাক্ষরতার হার ছিল 82% প্রায়, এবং মহিলা সাক্ষরতার হার ছিল 65% প্রায়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে লিঙ্গানুপাত সব থেকে কম? তো দেখো, লিঙ্গানুপাত সব থেকে কম যদি বলে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দমন ও দিউ। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই অঞ্চলে প্রতি 1000 পুরুষে মহিলাদের সংখ্যা মাত্র 618 জন। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো ভারতের সবচেয়ে কম জনবহুল জেলা দিবাং ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, তিনের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অরুণাচল প্রদেশে। তো অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি এলাকা হওয়ার কারণে এখানে জনবসতি খুবই কম। আর এক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি প্রশ্নের উত্তরগুলি আগে থেকে জেনে থাকো তাহলে আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। আর এই ভিডিওর যে প্রশ্নগুলি রয়েছে সেগুলির পিডিএফ যদি তোমরা নিতে চাও তাহলে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা পিডিএফটা নিতে পারবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। তো দেখো, ভারতের কোন রাজ্যের নগরায়নের হার সর্বনিম্ন প্রায় 10.03%? তো দেখো, চারের এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভৌগোলিক অবস্থান ও পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এই রাজ্যে অধিকাংশ মানুষ এখনও গ্রামীণ এলাকায় বসবাস করে। নেক্সট প্রশ্ন রয়েছে, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফাতেমা বিবি। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি 1989 সালে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস গড়েন। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রথম ভারতীয় মহিলা সঙ্গীত শিল্পী হিসেবে কে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন 3টি পুরস্কারই জয় করেছেন? তো ছয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে MS শুভলক্ষ্মী। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের এই কিংবদন্তি 1998 সালে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান এই ভারতরত্নটি পেয়েছিল, এবং পদ্মভূষণ, পদ্মবিভূষণ কবে পেয়েছিল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন ষণ্মুগম চেট্টি। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, RK ষণ্মুগম চেট্টি। তো তিনি 1947 সাল থেকে 1949 সাল পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত স্বদেশী সংবাদপত্র কোনটি? তো দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম স্বদেশী সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত এই পত্রিকাটি ছিল বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। পরবর্তী প্রশ্ন আমাদের, ভারতের প্রথম লোহার সেতু লোহেকা পুল, এই লোহার সেতুটির নাম হচ্ছে লোহেকা পুল, সেটি কোন নদীর উপর নির্মিত হয়েছিল? তো নয়ের দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোমতী। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি উত্তরপ্রদেশের লখনৌতে গোমতী নদীর উপর ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এই লোহেকা পুল। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? তো দেখো, ভারতের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম হচ্ছে শ্রী সিদ্ধারুদা স্বামীজি হাব্বালি প্ল্যাটফর্ম। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কর্ণাটকে এই প্ল্যাটফর্মটি বর্তমানে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, যার দৈর্ঘ্য হচ্ছে 1507 মিটার। 1507 মিটার। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন নদীর উপর অবস্থিত? তো দেখো, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্চিকল, এটি কোন নদীর উপর অবস্থিত? তো 11 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বরাহি নদীর উপর। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটিও মূলত কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত। এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 455 মিটার। মনে রাখবে 455 মিটার। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো
ভারতের আর্দ্রতম অঞ্চল কোনটি? তো ভারতের সবথেকে আর্দ্রতম অঞ্চলের নাম হচ্ছে মৌসিনরাম, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মেঘালয়ের এই স্থানে বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 11,871 মিলিমিটার 71 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা বিশ্বে সর্বাধিক। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো শতাংশের দিক থেকে ভারতের সবচেয়ে বেশি বনভূমি কোন রাজ্যে রয়েছে? শতাংশের দিক থেকে, তো 13 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মিজোরামে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ভারতের রাজ্যগুলির মধ্যে মিজোরামের মোট ভূখণ্ডের প্রায় 84% এলাকা অরণ্যে ঢাকা, যা শতাংশের দিক থেকে সর্বোচ্চ। এবং সবচেয়ে বেশি বনভূমি রয়েছে আয়তনের দিক থেকে কোন রাজ্যে, তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের চিনি শিল্প প্রথম কত সালে এবং কোথায় গড়ে উঠেছিল? তো দেখো 14 এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1900 সালে বিহারে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আধুনিক পদ্ধতিতে ভারতের প্রথম চিনি কল 1903 থেকে 1904 সালে বিহারের মারহোরাতে স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, আলালের ঘরে দুলাল কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো দেখো আলালের ঘরে দুলাল, তো এটি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম উপন্যাস, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্যারীচাঁদ মিত্রের রচিত এই গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের মর্যাদা পায়। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? তো পশ্চিমবঙ্গের ধানের গোলা এটি বলা হয় মূলত পূর্ব বর্ধমানকে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো প্রচুর পরিমাণে ধান উৎপাদনের জন্য পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? তো দেখো পশ্চিমবঙ্গের ত্রাসের নদী মূলত বলা হয় তিস্তা নদীকে, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এছাড়াও যদি উত্তরবঙ্গের ত্রাসের নদী পড়ে তাহলে সেটিও তখন উত্তর হয়ে যেত তিস্তা নদী। তো বর্ষাকালে এই নদী বিধ্বংসী বন্যার সৃষ্টি করে বলে একে মূলত ত্রাসের নদীও বলা হয়। এবং পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় মূলত দামোদর নদকে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পাহাড় অযোধ্যা এর সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে গোর্গাবুরু, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ পাহাড়ের নাম হচ্ছে অযোধ্যা, তার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গোর্গাবুরু, যেটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ পাহাড়, তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, গুজরাটের মেরিন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কচ্ছ উপসাগর, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান, যা কচ্ছ উপসাগরের জামনগর উপকূলে অবস্থিত। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো 2024 সালে প্যারিস অলিম্পিকে পুরুষদের সিঙ্গেল টেনিসে সোনা জিতে কে কেরিয়ার গোল্ডেন স্লাম পূর্ণ করলেন? তো 20 এখানের মধ্যে দেখো সঠিক উত্তর হয়ে যাবে নোভাক জোকোচিভ, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো অলিম্পিকে সোনা জয়ের মাধ্যমে জোকোচিভ ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে 4 গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিক সোনা জয়ের কৃতিত্ব অর্জন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো আমাদের, 2024 অলিম্পিকে সর্বকনিষ্ঠ সোনাজয়ী অ্যাথলেটিক্স আরিসা বয়স কত ছিল? তো আরিসার বয়স কত ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 14 বছর। মাত্র 14 বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে তিনি সোনাজয়ী অ্যাথলিট হিসেবে মর্যাদা পায়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো 2018 সালের আগামী গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে আয়োজিত হবে? তো 2024 সালের পর 2028 সালে মূলত গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো ভিয়েতনামের প্রধান রাজধানীর নাম কি? তো দেখো ভিয়েতনামের প্রধান রাজধানীর নাম হচ্ছে হ্যানয়, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো হ্যানয় হলো ভিয়েতনামের রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। নেক্সট প্রশ্ন রয়েছে, এটাকে এখানে জলের প্রবাহের হবে। তো জলের প্রবাহের বা ধারণ ক্ষমতার দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? তো দেখো জলের প্রবাহের বা ধারণ ক্ষমতার দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে আমাজন নদী, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। যদি পৃথিবীর বৃহত্তম নদীর নাম বলে তো অবশ্যই আমাজন নদী উত্তর হয়ে যাবে। আর যদি পৃথিবীর দীর্ঘতম নদীর নাম বলে তো অবশ্যই হয়ে যাবে নীল নদ, আফ্রিকার নীল নদ। নেক্সট প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লিও, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, হাম্পির স্মৃতিস্তম্ভসমূহ কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত হয়? তো 26 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে
ছিয়াশি সালে, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো কর্ণাটকের হাম্পি তার ঐতিহাসিক স্থাপত্যের জন্য 1986 সালে ইউনেস্কোর স্বীকৃতি পায়। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ব্যারন পিয়ারে দ্য কুরবারতিন কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো দেখো 27 সালে এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আধুনিক অলিম্পিক গেমসের প্রবর্তক, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাতা এবং আধুনিক অলিম্পিক গেমসের জনক হিসেবে পরিচিত, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন রয়েছে, দেশরত্ন বা অজাতশত্রু কার উপনাম ছিল? তো দেখো দেশরত্ন বা অজাতশত্রু মূলত ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপনাম ছিল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে তার বিনয়ী স্বভাবের জন্য অজাতশত্রু বলা হতো। নেক্সট প্রশ্ন রয়েছে, বদ্ধ বা ছোট জায়গায় ভীতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়ে থাকে? তো 29 সালে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্লস্ট্রোফোবিয়া, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি এক ধরনের উদ্বেগজনিত ব্যাধি যেখানে ব্যক্তি বদ্ধ বা ছোট জায়গায় থাকতে ভয় পায়। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো বিখ্যাত অ্যাথলেটিক্স মিলখা সিং এর আত্মজীবনীর নাম কি? তো দেখো বিখ্যাত অ্যাথলেটিক্স মিলখা সিং, যিনি ভারতের ফ্লাইং সিখ নামে পরিচিত, এর আত্মজীবনীর নাম হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, তো অবশ্যই মনে রাখবে মিলখা সিংয়ের আত্মজীবনীর নাম হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো শতার্থ প্রকাশ বা বেদ ভাষ্য গ্রন্থ দুটির রচয়িতাকে? তো শতার্থ প্রকাশ এবং বেদ ভাষ্য গ্রন্থ দুটির রচয়িতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং এই গ্রন্থগুলির মাধ্যমে বেদের মাহাত্ম্য প্রচার করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, বাণিজ্যিকভাবে ফুলের চাষকে কি বলা হয়ে থাকে? তো বাণিজ্যিকভাবে ফুলের চাষকে মূলত ফ্লোরিকালচার বলা হয়ে থাকে, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উদ্যান পালন বিদ্যায় যে শাখায় শুধুমাত্র ফুল এবং সৌন্দর্যবর্ধক উদ্ভিদের চাষ করা হয় তাকে মূলত ফ্লোরিকালচার বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, উড়িষ্যার বিখ্যাত কোণার্কের উৎসব ও রথযাত্রা ছাড়াও খরচি উৎসব কোন রাজ্যে পালিত হয়? তো দেখো খরচি উৎসব এটি মূলত পালিত হয় ত্রিপুরাতে, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো খাঁচি বা খরচি পূজা ত্রিপুরার একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী উৎসব। নেক্সট প্রশ্ন রয়েছে, আসামের বিখ্যাত লোকনাট্য কোনটি? তো আসামের বিখ্যাত লোকনৃত্য বা লোকনাট্যের নাম হচ্ছে অঙ্কিয়া নাট, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি আসামের এক ধরনের ঐতিহ্যবাহী একাঙ্ক নাটক যা মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব প্রবর্তন করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বা কোন বাদ্যযন্ত্র বাদনের জন্য বিখ্যাত? তো 35 এখানে সঠিক উত্তর হয়ে যাবে শিবকুমার শর্মা মূলত সন্তুর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সন্তুর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তিনি জম্মু কাশ্মীরের লোকবাদ্য সন্তুরকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সাঁতারের সঙ্গে যুক্ত বিখ্যাত পরিভাষা কোনটি? তো দেখো সাঁতারের সঙ্গে যুক্ত বিখ্যাত পরিভাষাটি হচ্ছে ব্রেস্ট স্ট্রোক, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো ব্রেস্ট স্ট্রোক হলো সাঁতার কাটার একটি নির্দিষ্ট পদ্ধতি বা কৌশল। নেক্সট প্রশ্ন রয়েছে, প্রথম কমনওয়েলথ গেমস 1930 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 37 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কমনওয়েলথ গেমস এটি অনুষ্ঠিত হয়েছিল হ্যামিল্টন, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এই হ্যামিল্টন মূলত কানাডা দেশে অবস্থিত, যেখানে 11টি দেশের প্রায় 400 জন অ্যাথলেটিক্সের অংশগ্রহণের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো 2025 সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপকদের আবিষ্কারের বিষয় কী ছিল? তো 2025 সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপকদের আবিষ্কারের মূল বিষয় ছিল, দেখো এখানে অপশান সি পেরিফেরাল ইমিউন টলারেন্স, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পেরিফেরাল ইমিউন টলারেন্স হলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিজের কোষের বিরুদ্ধে আক্রমণ করা থেকে বিরত রাখার একটি প্রক্রিয়া, এই জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, উড়িষ্যার বিখ্যাত কোণার্কের সূর্য মন্দিরকে অন্য কী নামে ডাকা হয়? তো 39 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোণার্কের সূর্য মন্দিরের অপর একটি নাম হচ্ছে ব্ল্যাক প্যাগোডা, অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মন্দিরের কালচে রঙের জন্য ইউরোপীয় নাবিকরা মূলত একে ব্ল্যাক প্যাগোডা নামে ডাকতেন। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে আমাদের, খালসা নামে সামরিক বাহিনী এবং পঞ্চক প্রথার প্রবর্তন কে করেছিলেন? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি গুরু গোবিন্দ সিং, অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1699 সালে দশম শিখ গুরু, মনে রাখবে গুরু গোবিন্দ সিং হচ্ছে দশম শিখ গুরু গোবিন্দ সিং শিখদের মধ্যে একতা ও বীরত্ব জাগিয়ে তুলতে খালসা ও পঞ্চক প্রথা চালু করেন।
পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের প্রথম সিভিল সার্ভিসের ভিত্তি প্রতিষ্ঠা করায় কাকে ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয়ে থাকে? তো 41 দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফাদার্স অফ সিভিল সার্ভিস বলা হয়ে থাকে লর্ড কর্নওয়ালিসকে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি ব্রিটিশ ভারতের প্রশাসনিক ব্যবস্থা সংস্কার ও আমলাতন্ত্রকে সুসংগঠিত করেছিলেন বলে একে ফাদার্স অফ সিভিল সার্ভিস বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন রয়েছে, স্থানীয় সংবাদপত্রের উপর থেকে সব বিধিনিষেধ তুলে নেওয়ায় কাকে লিবারেটর অফ প্রেস বলা হয়ে থাকে? তো দেখো 42 এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে চার্লস মেটকাপকে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1835 সালে প্রেস অ্যাক্ট পাসের মাধ্যমে তিনি ভারতীয় সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন বলে তাকে লিবারেটর অফ প্রেস নামেও ডাকা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, 1883 সালে কার আমলে বিখ্যাত ইলবার্ট বিল পাস হয়েছিল? তো এক্ষেত্রে মনে রাখবে ইলবার্ট বিল মূলত পাস হয় 1883 সালে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড রিপন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই বিলের উদ্দেশ্য ছিল ভারতীয় বিচারকদের হাতে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করা। নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের, দেখো সাঁওতাল বিদ্রোহের প্রধান প্রতীক কী ছিল? তো মনে রাখবে যে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল মূলত 1855-56 সালে। তো এর প্রধান প্রতীক ছিল দেখো এখানে শালগাছ। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বিদ্রোহের বার্তা ছড়ানোর জন্য এবং সংহতির প্রতীক হিসেবে শাল গাছের ডাল ব্যবহার করা হতো। পরবর্তী প্রশ্ন আমাদের, বিখ্যাত নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদক কে ছিলেন? তো বিখ্যাত নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দীনবন্ধু মিত্রের লেখা এই মূল নাটকটিকে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার কোন শহরে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না? তো দেখো 46 এখানে সঠিক উত্তর হয়ে যাবে চাঁদ হুদারোতে। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো সিন্ধু সভ্যতার শহরগুলোর মধ্যে কেবল এই চাঁদ হুদারোতেই কোনো উঁচু এলাকা বা সিটাডেলের অস্তিত্ব পাওয়া যায়নি। নেক্সট প্রশ্ন রয়েছে, তিব্বতে ব্রহ্মপুত্র নদকে কী নামে ডাকা হয় বা কী নামে পরিচিত? তো দেখো 47 এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিব্বতে ব্রহ্মপুত্র নদীকে মূলত সাংপো নামে ডাকা হয়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিব্বতে ব্রহ্মপুত্র নদীকে ইয়ারলুং সাংপো বলা হয়, যার অর্থ হচ্ছে পরিশোধক। নেক্সট প্রশ্ন রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? তো দেখো 48 এখানে সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর। অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত এই মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদী উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কোষের প্রোটিন সংশ্লেষের সহিত সম্পর্কিত পর্দারহিত অঙ্গাণুটি কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোম। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো রাইবোজোম কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না এবং এটি কোষের প্রোটিন তৈরি প্রধান কেন্দ্র হিসেবে কাজ করে থাকে এই রাইবোজোম, তার জন্য একে প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, মানুষের যকৃতে কোন ভিটামিন সঞ্চিত থাকে? তো মানুষের যকৃতে মূলত সঞ্চিত থাকে ভিটামিন এ। অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো যকৃৎ বা লিভার চর্বিতে দ্রবণীয় ভিটামিন হিসেবে এই বিশেষ করে ভিটামিন এ প্রচুর পরিমাণে সঞ্চয় করা থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ জিকেএমসিকিউ প্রশ্ন, যা তোমাদের ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তো তোমরা অবশ্যই জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর এই ভিডিওর যদি পিডিএফটা নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা এরকম প্র্যাকটিস সেট আরও পেতে পারো। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।